মিলে সুর মেরা তুমহারার ধাঁচে কর্তব্য পথে বাজল বন্দে মাতরম। নজরে বাংলার ভোট। আপনি যদি নেতাজিকে সম্মান করেন তাহলে বিজেপিকে বর্জন করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের। শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্যের সঙ্গেই ভাইরাল এই পোস্ট। সেখানে কি এমন বলছেন বিজেপি রাজ্য সভাপতি? নমস্কার, আমি মণিময়। শুরু করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। বিতর্ক এবং রাজনৈতিক চর্চার মধ্যেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নতুন আঙ্গিক দিয়ে এবছর সাধারণতন্ত্র দিবসের থিম গান হিসেবে উপস্থাপনা করল নরেন্দ্র মোদীর সরকার। মিলে সুর মেরা তুমহারার ধাঁচে দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাজল বন্দে মাতরম। বিতর্ক এবং রাজনৈতিক চর্চার মধ্যেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নতুন আঙ্গিক দিয়ে এবছর সাধারণতন্ত্র দিবসের থিম গান হিসেবে উপস্থাপন করলেন নরেন্দ্র মোদীর সরকার। অনেকের অনুমান চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে নজরে রেখেই নাকি এই সিদ্ধান্ত। 1988 সালে তৈরি হয়েছিল মিলে সুর মেরা তুমহারা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ভীমসেন যোশী, কথা লেখেন পীযূষ পান্ডে, আর সেই গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, এম বালামুরলী কৃষ্ণন, তার মতন শিল্পীরা। ভিডিওতে ছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন, জিতেন্দ্র, হেমা মালিনী, শর্মিলা ঠাকুরের মতন তারকা। 1988 সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই চালানো হয়েছিল মিলে সুর মেরা তুমহারা। দেশের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে গানটি তৈরি করা হয়েছিল। এবছর বন্দে মাতরমকে বেছে নেওয়ার কারণও একই। প্রসঙ্গত কিছুদিন আগে বন্দে মাতরম নিয়ে জোর বিতর্ক হয়েছিল জাতীয় রাজনীতিতে। গত মাসে শেষ হওয়া শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম বিতর্কে গানটির রচয়িতা হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করায় তৃণমূলের আক্রমণের মুখে পড়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেকে শুধরে নিয়ে পরে বঙ্কিমবাবু বলে বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী করেছেন বটে, কিন্তু তারপরেও প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। এখানেই শেষ নয়, বঙ্কিমচন্দ্রের নাম উচ্চারণ করতে গিয়ে একেবারে লাজে গোবরে বিজেপি নেতারা। মোদীর বঙ্কিমদা, তারপর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তার আবার বঙ্কিম দাস চ্যাটার্জি সম্বোধন। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया। कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, जेठक चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था, जब इन्होंने बंकिम बाबू ने जब वंदे मातरम लिखा, वंदे मातरमेर উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেছিলেন। তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে না, বাবু বলে, ঋষি বঙ্কিম বলে। উনি তখন বুঝতে পারলেন যে খুব ভুল হয়েছে, পরে আমায় থ্যাংক ইউ বললেন, কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়ে বাংলায় ভোট পাওয়ার জন্যে বাংলায় এটা ওটা বলছে, কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হয় সেটা এখনো বিজেপির কোনো নেতারই জানা নেই।
তৃণমূলের অভিযোগ, বঙ্কিম অস্ত্রের শান দিয়ে বাংলা জয়ের চেষ্টা করছে বিজেপি, কিন্তু তা করতে গিয়ে বিপাকে পড়েছে তারা। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও সেই বন্দে মাতারামকে অন্যতম মূল থিম হিসেবে তুলে ধরা হলো। বন্দে মাতারামের প্রথম স্তবকগুলির ভাবনা শিল্পী তেজেন্দ্র কুমার মিত্রের যে ছবিগুলিতে মূর্ত হয়ে উঠেছিল, সেই ছবিগুলির প্রতিলিপিও ছিল কর্তব্য পথে দর্শকের আসনের পেছনে। মূল মঞ্চে শিল্পকর্মের মাধ্যমেও সম্মান জানানো হয় বঙ্কিমচন্দ্রকে। বাংলার ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। ট্যাবলোয় নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতন বিপ্লবীদেরও তুলে ধরা হয়। বাংলাকে স্বাধীন করতে কত রক্ত দিয়েছে বাঙালি, তা তুলে ধরা হয়েছে ট্যাবলোয়। বলে রাখা ভালো, কর্তব্য পথে বাংলার ট্যাবলো নিয়ে এবারও জটিলতা কম হয়নি। হাজারো টানাপোড়েনের পর 17টি রাজ্যের মধ্যে বাংলার ট্যাবলো সগৌরবে অংশ নেয় এবারের কুচকাওয়াজে। আর মাত্র কয়েক মাস তারপর বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগে সংসদে দাঁড়িয়ে মোদীর বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদার সম্বোধন নিয়েই গর্জে ওঠে গোটা বাংলা। বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলার মনীষী স্বাধীনতা সংগ্রামীদের অপমানের অভিযোগ উঠেছে, যদিও সেই অভিযোগ নস্যাৎ করতে তৎপর পদ্ম শিবির। এই পরিস্থিতিতে কর্তব্য পথে বাংলার যে ট্যাবলো, তা যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ তো গেল একদিক। অন্যদিকে আবার নেতাজি নিয়ে বিতর্ক, আর সেই বিতর্কে জড়ালেন তৃণঙ্কুর ভট্টাচার্য। জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আপনি যদি নেতাজিকে সম্মান করেন তাহলে বিজেপিকে বর্জন করুন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্যের সঙ্গেই ভাইরাল এই পোস্টও। সেখানে কি এমন বলেছেন বিজেপির রাজ্য সভাপতি, আসুন দেখে নিন। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়। ভাইরাল এই পোস্টের পর সিএন যোগাযোগ করেন তৃণাঙ্কুরের সঙ্গে। তৃণমূলের এই ছাত্র নেতার প্রশ্ন, বিজেপিতে স্বাধীনতা সংগ্রামী কারা? সেটা কি সাভারকার, নাকি এর বাইরেও কিছু নাম আছে? অভিযোগ, পুরো বক্তব্য শোনানো হচ্ছে না শ্রমিকের। তারও পাল্টা উত্তর দিলেন তৃণাঙ্কুর। কি বললেন দেখুন। তো আজ অব্দি সাভারকারকে নিয়ে ওনাদের স্ট্যান্ড পয়েন্টটাও ক্লিয়ার পেলাম না, বা আমরা একটা প্রশ্ন বারংবার ধরে করি যে কারা তাদের দলের স্বাধীনতা সংগ্রামী কারা, সেটা কি সাভারকার নাকি এর বাইরেও কিছু নাম আছে? আর সাভারকারের ভূমিকা ঠিক কি ছিল এই নিয়ে স্পষ্ট কিন্তু আমরা এখন অব্দি পাইনি। সে যাই হোক, আমার বক্তব্য হচ্ছে তিনি কি সেই বক্তব্যটা রেখেছিলেন না রাখেননি। যদি রেখে থাকেন তবে বাংলার মানুষ বুঝছে। আর এটা তো নতুন কিছু নয়। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তাদের দলের নেতারা কি বলেছিলেন জানেন? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছিলেন? কখনো বিজেপি, কখনো ইংরেজদের দালাল বলেছেন, কখনো তাদের নাম নিয়ে বাজে কথা বলেছেন, কখনো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন প্রধানমন্ত্রী। এটা বিজেপি নেতাদের মানে খুব স্বাভাবিক ঘটনা। আজকে বাংলার মানুষ নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য রক্ষা করতে জানে। আগামী দিনে তারা তার জবাব দেবে। এটা কি ওনার বলা কথা না কথা নয়? বলা কথা থাকে তবে নিশ্চিতভাবে থাকেন। দেখুন, আজকে বিজেপির আইটি সেল তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের বক্তব্য মানে ফলস এডিট করে। আমরা তো সেরকম ফলস এডিট করিনি। আমার কাছে একটা কাটা অংশ এসেছিল, সেই কাটা অংশ মানুষের সামনে তুলে ধরেছি। আর যার বক্তব্য নিয়ে চলেছে কাঁটা ছেঁড়া, সেই শ্রমিক ভট্টাচার্য। তার কি দাবি? সিএন যোগাযোগ করেছিল বিজেপির রাজ্য সভাপতির সঙ্গেও। তৃণাঙ্কুর ভট্টাচার্যের এই পোস্ট নিয়ে কি বক্তব্য তার? শ্রমিক বলছেন,
সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভার বিরোধিতা করেছেন, শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিলেন, সাভারকরজিকেও তিনি রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বা কলকাতার মাটিতে যতদিন সুভাষচন্দ্র বসু ছিলেন, শেষ সায়ান্নে দাঁড়িয়ে সেই সাভারকরকেই সমর্থন করে তিনি বক্তব্য রেখেছেন। সুভাষচন্দ্র থাকলে দেশভাগ হতো না বলছেন শ্রমিক। সংক্ষিপ্ত ফোনালাম, আর কি বলছেন তিনি শুনুন। সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভার বিরোধিতা করেছেন, প্রকাশ্যে বক্তৃতা করেছেন, শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিলেন, সাভারকরজির কেউ তিনি রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বা কলকাতার মাটিতে যাই বলুন, যতদিন সুভাষচন্দ্র বসু ছিলেন, একদম শেষ সায়ান্নে দাঁড়িয়ে সেই সাভারকরকেই সমর্থন করে তিনি বক্তব্য রেখেছেন। সুভাষচন্দ্র বসু যখন জিন্নার সঙ্গে দেখা করার পর সাভারকর এর কাছে যান, তখন সাভারকর বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা যাক, আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনি এই সৈন্যদের যেতে দিন। ভালোবেসে ব্রিটিশ সৈন্যদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে না। যুদ্ধ শেষ হয়ে যাবার পরে এরা আমাদের সেনাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেবে, কিন্তু যুদ্ধের ময়দানে নেমে তারা যে যুদ্ধবিদ্যা শিখবে সেটাকে ব্রিটিশ কেড়ে নিতে পারবে না, সেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। সেই যুদ্ধবন্দীদের নিয়েই রাসবিহারী বসু গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। তো তার রাজনৈতিক জীবনের মধ্যাহ্নে তিনি যে হিন্দু মহাসভার বিরোধিতা করেছিলেন, সাভারকরের বিরোধিতা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন রাজনীতিতে নেই, রাজনীতিতে আসতে চান না, তিনি যখন এলিন রোডের বাড়িতে সুভাষ বসু এবং শরৎ বসুর কাছে গিয়েছিলেন, তখন সুভাষ বসুও শ্যামাপ্রসাদের আবেদনে সাড়া দেননি। সেটা শ্যামাপ্রসাদের ডায়েরিতে লেখা আছে। যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন সেই দিনের ঘটনা নিয়ে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধাচারণ করেননি, তিনি তাকে একজন মহান নেতা বলেই মনে করেছেন এবং সুভাষচন্দ্র বসু তার কালাতীত সত্তাকে ভারতবর্ষের মানুষের মনে প্রতিষ্ঠিত করে গেছেন। এবং আমি বিশ্বাস করি যদি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতো তাহলে হয়তো দেশভাগটা হতো না, হয়তো তার মধ্যেই আমরা আরেকজন আব্রাহাম লিঙ্কনকে দেখতে পেতাম, যিনি বলতে পারতেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। আমরা আয়রন চ্যান্সেলর বিসমার্ক যেভাবে বলেছিলেন, when enemy at your doorstep cannot be sorted out by eloquence, it requires action, you have to fight and fight vigorously. তো সেটা প্রয়োজন ছিল, সেটা সুভাষ বসু করতে পারতেন। সুভাষচন্দ্র বসুর প্রথম তার জীবনের মধ্যাহ্নের হিন্দু মহাসভার বিরোধিতা কিংবা সাভারকর বিরোধিতা কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবকে প্রত্যাখ্যান করা, তার থেকে তিনি 360 ডিগ্রি ঘুরে গিয়েছিলেন। তিনি ভারতে থাকা অবস্থায় শেষ দিকটায় তিনি তার অবস্থান স্পষ্ট করেছিলেন এবং কার্যত সাভারকরের সমর্থনে তিনি বক্তব্য রেখেছিলেন। সেগুলো রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের পাঠকরা জানেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছ থেকে না শেখাই ভালো, কারণ আমার উচ্চতার মতো আমার জ্ঞান বুদ্ধিও সীমিত। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই বিতর্ক রাজনৈতিক দলগুলিকে কোনো বাড়তি অক্সিজেন দেয় কিনা এখন সেটাই দেখার। আজ দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।